হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সোমা, আমার আরও একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, দুদিন থেকে ভ্লগ দেওয়া হচ্ছে না, তাই আজকে আবার শুরু করেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন দেখো বিছানাটা গুছিয়ে নেব। বেশ ভালো ঠান্ডা পড়েছে, তাই অনেক কিছু গায়ে দিই। এই যে লেপ, ব্ল্যাঙ্কেট। এখন শীতের দিন চলে এসেছে, তাই কাজও একটু বেশি হয়ে গেছে। তো আজকে আবার তোমাদের জন্য ভিডিও দিচ্ছি। সারাদিন দেখো কী কী কাজ করি। 2 দিন 3 দিন হয়ে গেল ব্লগ দেওয়া হচ্ছে না, একটু ব্যস্ত ছিলাম তাই। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিই আমি। বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপর মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে, যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, তাই এখন রোজ একটু করে লাল চা খাচ্ছি। যেহেতু ঠান্ডা, মানে এমনিতে নর্মালি গরমের দিনে আমার সর্দি লাগে না, এই শীতের সিজনে একটু ঠান্ডার লাগার মানে ধাত আছে, তাই আদা গোলমরিচ দিয়ে একটু চা খেয়ে নিই। তাহলে হয়তো গলাটা একটু পরিষ্কার পরিষ্কার মনে হয়। এরপর বাজারে যেতে হবে, চাটা খেয়ে বাজারে যেতে হবে। আর এখন শীতের সিজনে 1-2 মাস আমরা বাইরে রান্না করি। সকালবেলা সকালবেলা বাইরে শুধু ভাতটা করা হয়। ভাতটা করলে, এই যে হ্যালো দেখো, বন্ধুরা, তো দেখো এখানে বাইরে রান্না করা হচ্ছে। ভাতটাও রান্না হয়, এদিকে চা আগুন খাবো। তাপানোও হয়ে যায়, মানে দুটো কাজ একসঙ্গে হয়। সকাল সকালবেলা সকাল আমরা এখানে যেহেতু বাড়িতে বাইরেই রোদ রান্না করি। পড়ে না, তাই রোদ এই পোহানো যে যায় দেখতে না আর পাচ্ছ। কি। তো সেই জন্যই বাইরে ভাতটা করা হয়। কিছু সারা বছরে লাকড়ি জমে থাকে, সেগুলোও পোড়ানো হয়, আর এদিকে ভাতটাও হয়ে যায়। তারপর দেখো, বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে। অনেকগুলো মাছ আনা হয়েছে, এই ছোট ছোট পোনা মাছগুলো, বাটা মাছ। তো এই মাছগুলো মা এখন কেটে দেবে। আমি খুব বেশি একটা মাছ কাটি না, মাছগুলো মাই কাটে। তো মাছ কাটলে আমি আবার সেরকম একটা খেতে পারি না। মাছের গন্ধটা মানে আগেই নাক দিয়ে ভেতরে চলে যায়, পরে আর ভালো লাগে না খেতে, সেই কারণেই মাই মাছগুলো কেটে দিচ্ছে। এরপর কাটা হয়ে গেলে কেটে ধুয়ে দিয়ে দিবে, তারপর আমি রান্না করব। আর দেখো, বাজার থেকে এই করলাগুলো কি সুন্দর, একদম সবুজ, কত বড় বড় করলা। আর ফুলকপি আনা হয়েছে। আমরা জানো তো, মানে প্রায় বেশিরভাগ দিনই করলা ভাজা খাই। করলা, অনেকে তো আবার করলার জুসও খায়, সেটা খেতে পারি না, কিন্তু করলা ভাজা, করলা সিদ্ধ খুবই প্রিয় আমার। আর এদিকে দেখো, মেয়ের জন্য আলু ভাজা করা হচ্ছে। আমরা করলা ভাজা খাবো, কিন্তু ওর জন্য আলু ভাজা করা হবে, যেহেতু ওতে তো খায় না। তারপর মাছগুলো নুন হলুদ মেখে রাখা হয়েছিল, তো সেগুলি এখন অল্প অল্প করে ভেজে নিতে হবে। তো অনেকগুলো মাছ ভাজতে অনেকটাই সময় লাগে, সেজন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছি। একবারে বেশি মাছ দিয়ে দিলে ভাজতেও সুবিধা হবে, ভেঙে যেতে পারে, উল্টাতেও সুবিধা হবে, তাই কিছু কিছু করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর করলাগুলো ওইদিকে কেটে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছি, তাহলে কি হয়, তেতো ভাবটা কিছুটা হলেও কম লাগে, আর জিনিসটা নরম হয়ে থাকে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। দেখো, সবকটা মাছ ভাজা হয়ে গেছে, সেগুলো এখন নামিয়ে নিচ্ছি। এখন করলাগুলোকে ভেজে নেব, যেহেতু মাছটা ভাজা হয়ে গেছে। এখন করলাগুলো ভেজে নেব।
সকালবেলা এরকম গরম গরম করলা ভাজা আর গরম ভাত, ঘি, আলু সিদ্ধ এইসব হলে আর কোনো কিছুই লাগে না এখনকার দিনে। আলু সিদ্ধ, বেগুন পোড়া, করলা ভাজা, আলু ভাজা। বেগুনটা খুব বেশি খেতে পারি না, যেহেতু বাড়িতে অন্যান্যরা বেগুন খায় না, তাই শুধু একার জন্য বেগুনটা বেশি একটা করা হয় না। তো এরপর দেখো মাছটা করা হবে। তো সেই মাছের জন্য কড়াইতে তেল দিয়ে, হলুদ দিয়ে এখন মশলাটা দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। এটা মাই করছে, আমি ক্যামেরাটা করছিলাম, কারণ একা একা সম্ভব হয় না, তাই দুজনে মিলেই করছিলাম। একজন হেল্প না করলে হয় না। কিছুটা মাও করছিল, কিছুটা আমিও করছিলাম। কিছুটা নুন দিয়ে দেওয়া হলো। এটা পোস্ত বাটা দিয়ে করা হবে, কোনো সবজি দিয়ে মাছ করা হবে না, কারণ সবজি দিয়ে করলে মেয়ে আবার খেতে চায় না, সেই কারণেই পোস্ত বাটা দিয়ে। আর এই বাটা মাছ আনলে আমরা পোস্ত দিয়েই খাই, সবজি দিয়ে সেরকম একটা খাই না। পোস্তটা গুলিয়ে রাখা হয়েছিল, সেটা দিয়ে দেওয়া হলো। এখন কিছুক্ষণ এটা জাল হবে, জাল হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব, আর অল্প কিছুক্ষণ জাল হলেই নামিয়ে নেব। এইভাবে মাছ রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না করা। তো আজকে খুব বেশি কিছু রান্না করা হবে না, করলা ভাজা, আলু ভাজা, মাছ, আর এদিকে লাউ কাটা হয়েছে, লাউ ঘন্ট করা হবে, বেগুন ভাজা কয়েকটা। যেহেতু আমি একাই বেগুন খাই, সেজন্য খুব বেশি না, মাত্র কয়েকটা বেগুন ভাজা হবে। আমি একা খাবো যেহেতু, তাই যে 4টে বেগুন ভাজা আমার জন্য। বেগুন ভাজা কমপ্লিট, আর এদিকে দেখো এই যে লাউগুলো মা কেটে দিচ্ছে, এই লাউগুলো ঘন্ট করা হবে। লাউয়ের যে কোনো রেসিপি আমার ভালোই লাগে, সে ডাল দিয়ে লাউ হোক, লাউ ঘন্ট হোক, লাউ যেভাবেই খাক না কেন। এরপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা চলে আসলাম মেলাতে, যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সেজন্যই লাস্ট আরেকদিন মেলাতে আসলাম, বিখ্যাত সেই রাস মেলায়। যদিও মেলা শেষের দিকে আর কয়েকদিন থাকবে, কিন্তু এত ভিড় হয়েছে, প্রচন্ড পরিমাণে ভিড়, হাজার হাজার লোকের সমাগম। রাতের বেলা কত সুন্দর লাগছে দেখুন, প্রত্যেকটাতে লাইট জ্বলেছে, আর এত সুন্দরভাবে লাইটিং সেট করা হয়েছে, কি অপূর্ব লাগছে। মোবাইলের থেকে বেশি সামনে থেকে দেখলে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। চারিদিকে শুধু নানান রঙের দোকান, নাগরদোলা। এই যে বড় নাগরদোলাটা দেখতে পাচ্ছেন, এটা তো মেয়ে উঠেছে, আমার আবার এইসবে খুব ভয়, এইসবে উঠি না। রাতের বেলা এত ভিড় যে মানে হাঁটাই মুশকিল হয়ে যাচ্ছিল। এর আগের দিন গিয়েছিলাম যখন, তখন একটু দিনের বেলাতেই গিয়েছিলাম, তাই হাঁটতে সুবিধা হয়েছিল, কিন্তু আজকে তো প্রচন্ড ভিড়। এরপর দেখুন একটা এই যে ঠাকুরের মূর্তির দোকানে এসেছি ঠাকুর নেব বলে, কিন্তু যেটা আমার দরকার লক্ষ্মী ঠাকুর, সেটা খুঁজে পাচ্ছিলাম না। এখানে প্রচুর ঠাকুরের মূর্তি আছে, আর এত সুন্দর দেখতে, একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর, খুবই সুন্দর। দোকানটাতে ফুলও বিক্রি করছে, তার সঙ্গে মূর্তিগুলো বিক্রি করছে, অপূর্ব সুন্দর। এরপর চলে আসলাম মদন মোহন বাড়িতে। এই যে এখানে ফোয়ারাটা, মদন মোহন বাড়িতে ঢোকার প্রথমেই মুহূর্তে। আর এই পাশে যে দেখুন রাস, প্রত্যেকেই রাসটা ছুঁয়ে ছুঁয়ে মানে ঘুরিয়ে নিচ্ছে এক পাক করে, প্রণাম করছে। এত ভিড়, এত ঠেলাঠেলি, মানে কি বলবো। তারপরে যে দেখুন ছোট ছোট ঘরগুলো, এগুলোতে নানান রকম ঠাকুরের মূর্তি বসানো আছে।
অনেক ঘর আছে, অনেক মূর্তি আছে, প্রত্যেকটা ঘরে লিখেও দেওয়া আছে কোনটা কোন ঠাকুরের মূর্তি, কোন অবতার। মানে শ্রীকৃষ্ণের যে রাস হয়, সেই কৃষ্ণের যে লীলা, মানে এক এক সময় এক এক রূপ ধারণ করে, সেই প্রত্যেকটা রূপ তার কাহিনীতে যেসব গল্পে মানে আছে, প্রত্যেকটা জিনিসই এখানে আছে। আর এই যে কালীর মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা এই বছরের বিখ্যাত মূর্তি, বাংলার সেরা মূর্তি। কি অপূর্ব কালার। এরপর দেখতে পারবেন ছোট ছোট বাচ্চারা, এমনকি বড়রা, মানে তাদের হাতের কাজ, যে যেমন হাতের কাজ তৈরি করেছে সেগুলো এখানে দিয়েছে, আর সেসব এখানে সাজিয়ে রাখা আছে। তার সঙ্গে তার নাম, বায়োডাটা সবকিছুই দেওয়া আছে। এই যে ছোট একটা কালীর মূর্তি, তারপরে যে পেঁচা, অনেক কিছুই আছে। সেই ছোট ছোট একদম শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে বড়রা প্রত্যেকের। একটার থেকে আরেকটা যেন আরো বেশি সুন্দর। মানে কোন দিকে দেখবেন আর কোন দিকে না দেখবেন চোখ ফেরানো যায় না। এই যে রাসটা বানিয়েছে দেখুন কত সুন্দর। এই যে পুতনা বুড়ি, কৃষ্ণ, রাধা, লক্ষ্মীনারায়ণ, কত কিছু, ঘর বাড়ি, মন্দির, গাছপালা, ছবি, সবকিছু এখানে আছে। চন্দ্রোদয় মন্দির, কেদারনাথ মন্দির, এত সুন্দর হাতের কাজ, কেউ পাথর দিয়ে বানিয়েছে, কেউ কাগজ দিয়ে, কেউ বা নানান রকম আর কি। দেখুন কত সুন্দর একটা হরিণ। এই যে একটা কল, অপূর্ব সুন্দর। সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না, এত সুন্দর করেছে। এবার কালীর মূর্তি অনেকেই তৈরি করেছে, এত সুন্দর। এই দেখুন গাছটার উপরে গাছ। মানুষের মধ্যে কত ট্যালেন্ট লুকিয়ে থাকে, এখানে এসে না দেখলে বোঝা যায় না। কত মন্দির তৈরি করা হয়েছে, অপূর্ব সুন্দর। এগুলো দেখতে দেখতেই প্রায় অনেকক্ষণ সময় চলে যায়। যতটা পেরেছি মোবাইলে ক্যাপচার করেছি, কিছু কিছু হয়তো বাদও চলে গেছে। আসলে এখানে প্রচন্ড ভিড় হয় তো, তাই বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। পুলিশ মানে গার্ডে থাকে, শুধু হেঁটে হেঁটে চলে যেতে হয়। দাঁড়িয়ে যে আপনি ভালো করে ক্যামেরা করবেন সেটা করতে দেয় না, তাহলে ভিড় জমে যাবে, হাজার হাজার লোকের ভিড়। উপরের গুলা তো করা হয়নি। তারপর দেখুন ওখান থেকে বেরিয়ে মদনমোহন মন্দিরের সামনে চলে আসলাম। রাতের বেলা এক এক সময় এক এক রকম লাইট জ্বলছে, আর মন্দিরটা এক এক রকম ভাবে ফুটে উঠছে, আর প্রত্যেকে সেলফি তোলাতে ব্যস্ত। ফটো সেশন চলছে, প্রত্যেকে ফটো। এই দেখুন মন্দিরটা কত সুন্দর কালার হচ্ছে, এক এক সময় এক এক রকম, অপূর্ব সুন্দর। তো বন্ধুরা, এর আগের দিন যখন এসেছিলাম খুব ভালো করে দেখাতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।